আসসালামু আলাইকুম। এবার ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সোমবার ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন ভ্লাদিমির পুতিনের সাথে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য চীনকে বিশ্ব থেকে একঘরে করা। যুদ্ধ নিয়ে ভারতের গণমাধ্যমে এখনও চলছে মিথ্যাচার। হাসিনার পতনে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার ফিলিস্তিনিদের এবার লিবিয়ায় নিয়ে যাবার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস। শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসি প্রকাশ করেছে এই বিষয়ক রিপোর্টে বলা হয়েছে, হোয়াইট হাউস খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে। লিবিয়াকে এই প্রস্তাবে রাজি করার জন্য তাদের জব্দ করা $30 বিলিয়ন মুক্ত করার অফার দেওয়া হয়েছে। তবে লিবিয়ার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। হোয়াইট হাউসের লক্ষ্য অন্তত 10 লাখ ফিলিস্তিনিদের গাজা থেকে লিবিয়ায় সরিয়ে নেওয়া হবে। এনবিসির রিপোর্ট সত্য নয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। 19 জানুয়ারি 2025 হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না, তাদেরকে স্থায়ীভাবে অন্য কোথাও চলে যেতে হবে। ট্রাম্প বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে সেখানে রিয়েল স্টেট ব্যবসা এবং বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গাজার ফিলিস্তিনিদের নিয়ে যাবার জন্য তিনি প্রথমে জর্ডান এবং মিশরকে প্রস্তাব দেন, কিন্তু উভয় দেশ প্রত্যাখ্যান করে ট্রাম্পের এই প্রস্তাব। গোটা আরবরা দাঁড়ায় মিশর এবং জর্ডানের পক্ষে। ফলে ট্রাম্প এরপর গাজার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেন সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডকে। সুদানও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সর্বশেষ 17 মে শনিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের 17তম সম্মেলনে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। মূলত গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার এই প্রস্তাব নেতানিয়াহু সরকারের। তারা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছে এই পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা আরবরা প্রতিহত করায় ইসরায়েল নিজেই গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব হাজির করে। গত 4 মে ইসরায়েলের মন্ত্রী পরিষদে পাশ করে এই বিষয়ক এক প্রস্তাব। এতে বলা হয়েছে, গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে এনে দক্ষিণে একটি উদ্বাস্তু শিবিরে রাখা হবে। এরপর গাজার সর্বত্র ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হবে। গাজায় গড়ে তোলা হবে কয়েকটি সামরিক ঘাঁটি। গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে এক জায়গায় এনে রাখার জন্য মোতায়েন করা হবে কমপক্ষে 1 লাখ সেনা। গাজা থেকে এভাবে সমস্ত ফিলিস্তিনিদের উৎখাত করার মাধ্যমে নির্মূল করা হবে হামাসকে। গত 15 মে থেকে ইসরায়েল বাস্তবায়ন শুরু করেছে এই পরিকল্পনা। 15 মে বৃহস্পতিবার ইসরায়েল উত্তর গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের দক্ষিণে চলে যাবার জন্য নোটিশ জারি করে। ফিলিস্তিনিরা যাতে চলে যেতে বাধ্য হয় সেজন্য নির্বিচার হত্যাকাণ্ড শুরু করে ইসরায়েল। বৃহস্পতিবার কমপক্ষে 84 জন এবং পরের দিন শুক্রবার কমপক্ষে 115 জন ফিলিস্তিনিদের হত্যা করায় ইসরায়েল। শনিবারও ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 54 জন ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য ইসরায়েল গোটা গাজায় পরিচালনা করছে নির্বিচার বিমান ও স্থল হামলা। 15 মে গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানো অভিযান বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা গাজা থেকে ফেরত আসার জন্য সেখানে সেনা পাঠাইনি। গাজায় কোনো হামাস থাকতে পারবে না, এটাই আমাদের শেষ কথা। এদিকে হামাসের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, নতুন একটি যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে আলোচনা চলছে। এদিকে প্রশ্ন উঠেছে, 4 দিনের আরব সফরে আরবরা ট্রাম্পের পায়ে টাকার বস্তা ঢালার বিনিময়ে কি অর্জন করেছে তা নিয়ে। ট্রাম্পের 4 দিনের সফরে আরব শাসকরা যখন ট্রাম্পের পায়ে টাকার বস্তা ঢালে তখন গাজায় কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত $1400 বিলিয়ন, কাতার $1200 বিলিয়ন এবং সৌদি আরব 600 থেকে 1000 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের চুক্তি করেছে। বিপুল এই অর্থ মূলত তারা যুক্তরাষ্ট্রের পেছনে খরচ করবে অস্ত্র ক্রয় এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য। একদিকে যখন যুক্তরাষ্ট্র তার অস্ত্র ও অর্থ ভাণ্ডার খুলে দিয়েছে ইসরায়েলের জন্য ফিলিস্তিনিদের হত্যার জন্য, তখন আরব শেখরা তাদের অফুরন্ত তেলের টাকার ভাণ্ডার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এভাবে আরব শাসকরা বারবার প্রমাণ করেছে তারা হলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কেনা গোলাম। কারো কারো মতে আরব কোনো মানুষের দেশ নয়, বস্তুত এগুলো কয়েকজন রাজাদের দেশ যারা ইসলামের লেবাস পরিধান করলেও বস্তুত তারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ছদ্মবেশী চর।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য চীনকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। চীনকে অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য বাইডেন প্রশাসন সরাসরি যুদ্ধসহ গণতন্ত্র ও তথাকথিত মানবাধিকারকে ব্যবহার করেছে অস্ত্র হিসেবে। এবার ট্রাম্প প্রশাসন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য চীনের বিরুদ্ধে শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ। 12 মে থেকে যুক্তরাষ্ট্র চীন উভয় দেশ রাজি হয়েছে তাদের পাল্টাপাল্টি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করতে। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে শুল্ক 145% থেকে 30 ভাগে নামিয়ে এনেছে এবং চীন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক 125% থেকে 10 ভাগে নামিয়ে এনেছে। শুল্ক যুদ্ধ শুরুর পর এখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে যাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য কিনতে বাধ্য হয়। সর্বশেষ গত 8 মে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তি করেছেন ট্রাম্পের সাথে। ভারত যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সব শুল্ক তুলে নেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতে বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রাথমিক লক্ষ্য বিশ্ববাজারে চীনা স্টিল, ঔষধ এবং ইলেকট্রনিক পণ্য রপ্তানি কমানোর ব্যবস্থা করা। গোটা ইউরোপ থেকে চীন এবং রাশিয়াকে বের করার লক্ষ্যে বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধের আয়োজন করে। এবার ট্রাম্প প্রশাসন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চীনকে বের করার উদ্যোগ গ্রহণ করল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সোমবার তিনি পুতিনের সাথে টেলিফোনে কথা বলবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে। 16 মে শুক্রবার তুরস্কের রাশিয়া ইউক্রেন বৈঠক ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রোববার এই ঘোষণা দেন। এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি পুতিনের সাথে কথা না বলা পর্যন্ত বন্ধ হচ্ছে না এই যুদ্ধ। তুরস্কের মধ্যস্থতায় 3 বছর পর 16 মে ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। এই বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি পুতিন, ফলে ব্যর্থ হয় বৈঠক। রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিকের বিশ্লেষণে বলা হয়েছে, ইস্তাম্বুল বৈঠকে জেলেনস্কি নিজেকে একজন শোম্যান হিসেবে হাজির করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। জেলেনস্কি মনে করছেন সরাসরি ট্রাম্প পুতিন আলোচনা হলে ট্রাম্প ইউক্রেনের স্বার্থ রাশিয়ার পায়ে অর্পণ করতে পারেন, সেজন্য তিনি আগেই পুতিনের সাথে বৈঠকে বসতে চেয়েছিলেন। এদিকে রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রন্টলাইনে একের পর এক এলাকা হাতছাড়া করছে ইউক্রেন। এজন্য তারা এখন মরিয়া রাশিয়ার সাথে যুদ্ধবিরতির জন্য, কিন্তু যুদ্ধবিরতি চাইলেও তারা নানান ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে স্বার্থ আদায়ের জন্য। আলোচনার টেবিলে তারা একের পর এক হাজির করছে অযৌক্তিক সব শর্ত। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট করা ছাড়া পুতিন জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন না। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভারতের মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়ায় এখনও চলছে ব্যাপক ভিত্তিক অপপ্রচার। চীন ও পাকিস্তানের অস্ত্র ও মিয়ানমার ও বাংলাদেশ বিষয়েও প্রচার করা হচ্ছে মিথ্যা আর বিভ্রান্তিমূলক নানা ধরনের খবর। এদিকে খবর বেরিয়েছে মলম বিক্রেতা হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের উপস্থাপক ময়ূখ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি উগ্র শুভেন্দু অধিকারের নিখোঁজ। প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট এবং যুদ্ধে উস্কানির জন্য এ দুজন সম্প্রতি প্রকাশ্যে গণরোষের শিকার হন। এরপর থেকে তাদের কাউকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। রোববার আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে ভারত আর 7 সিস্টার্সের সাথে বিকল্প যোগাযোগের পরিকল্পনা করছে। ভারত 7 সিস্টার্সে যোগাযোগের একমাত্র পথ ছিল দীর্ঘ ঘুর পথে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এছাড়া ভারতের জন্য বিকল্প পথ ছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ থেকে হাসিনা সরকারের বিদায়ের পর সেই আশা শেষ হয়ে গেছে ভারতের জন্য। ভারত তাই এখন পরিকল্পনা করছে কলকাতা ও মিয়ানমারকে কেন্দ্র করে 7 সিস্টার্সের সাথে নতুন যোগাযোগ স্থাপন করতে। এ লক্ষ্যে মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকা পর্যন্ত 167 কিলোমিটার জাতীয় একটি হাইওয়ে নির্মাণ করবে ভারত। এছাড়া কলকাতা থেকে সমুদ্র যোগাযোগ স্থাপন করা হবে আরাকানের রাজধানী আকিয়া বা সিথওয়ে বন্দরের সাথে। এরপর সিথওয়ে থেকে পণ্য পৌঁছানো হবে পালেতোয়া পর্যন্ত, সেখান থেকে তা পৌঁছানো হবে মিজোরামে। আনন্দবাজারের এই খবরে রয়েছে বিরাট গোজামিল। সিথওয়ে বন্দর থেকে ভারত তাদের মিজোরামে পৌঁছার জন্য ভারত মিয়ানমারের কালাধার নদী ব্যবহারের পরিকল্পনা করেছিল, কিন্তু কালাধার নদী কেন্দ্রিক ভারতের এই প্রকল্প এলাকা বর্তমানে সম্পূর্ণরূপে আরাকান আর্মি ও মিয়ানমার চীন রাজ্যের বিদ্রোহীদের দখলে। এ সমস্যার সমাধান ছাড়া ভারত কিভাবে কলকাতা বন্দর ও আরাকানের সিথওয়ে বন্দর ব্যবহার করে 7 সিস্টার্সে পণ্য পৌঁছাবে সে বিষয়ে স্পষ্ট কিছু নেই রিপোর্টে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেন ভারতের 7 সিস্টার্স স্থলবেষ্টিত
এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। বাংলাদেশের এই হুমকি মোকাবেলায় ভারত কলকাতার মাধ্যমে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগের নতুন পরিকল্পনা গ্রহণ করে। বস্তুত এটি ভারতের অনেক পুরনো পরিকল্পনা হলেও এটিকে আনন্দবাজার নতুন পরিকল্পনা হিসেবে চালিয়ে দিচ্ছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।